ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক এবিটি টেস্ট পেপার 2026 এর অঙ্কের যে 18 নম্বর পেজ আছে এর 1 নম্বর সেটের এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলের প্রথমে একটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে এক দাগে আছে, যদি কোনো মূলধন 10 বছরে সুদে মূল্যে দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের শতকরা হার কত হবে। এখানে বিভিন্ন অপশনগুলো দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। তাহলে যদি বার্ষিক কোনো মূলধন 10 বছরে সুদে মূল্যে দ্বিগুণ হয়, অর্থাৎ এটা আই সমান P/100, এই সূত্র প্রয়োগ করে সহজে করা যাবে। সরল সুদের সূত্র আই সমান P/100, আই সমান P/100 এই সূত্র প্রয়োগ করে করব। তো IPRT এর কিসের মান কত দেওয়া আছে সেটা প্রশ্ন পড়ে বুঝতে হবে। তাহলে লিখব এখানে P সমান, পিটা আসল, আর হচ্ছে সুদের হার, টি হলো সময় এবং আই হলো সুদের পরিমাণ। তো এখানে বলা আছে 10 বছর, কোনো মূলধন 10 বছরে, অর্থাৎ টি এটা 10 বছর, টি 10 বছর, তারপরে সুদে মূলে দ্বিগুণ হয়। তাহলে আমি যদি আসল x টাকা ধরি, তাহলে সুদ আসল মিলে হবে 2x টাকা। তাহলে সুদ হবে 2x থেকে x বিয়োগ করলে আর থাকে x টাকা, তাহলে সুদও হচ্ছে x টাকা। সুদে মূলে দ্বিগুণ হওয়ার অর্থ হলো আসল যদি x টাকা হয়, সুদ আসল মিলে হবে 2x টাকা, তাহলে সুদ হবে এই 2x থেকে আসলটা বিয়োগ করব, তাহলে হলো x টাকা। আর সুদের হার বের করতে হবে। তাহলে আমরা জানি যে I সমান P/100। এখান থেকে যেহেতু আমাকে আর এর মান বের করতে হবে, সেই জন্য বজ্রগুণ করব, একই সাথে P/T গুণ, তাহলে P/T সমান 100 এবং I গুণ করতে হবে, তাহলে 100I। আর এখান থেকে লিখতে পারি এই আর সমান 100I/PT সমান 100 বসালাম, আই এর মান এখানে আছে x বসালাম, পি অর্থাৎ আসল এখানে আছে x বসালাম, টি এর মান এখানে 10, তাহলে 10 বসালাম, x কেটে যাচ্ছে, 10 10 কে 100, তাহলে 10। তাহলে পেলাম বা আর সমান 10, তাহলে আর এর মান 10, অর্থাৎ সুদের হার, বার্ষিক সুদের হার 10%। লিখব অতএব বার্ষিক সুদের হার সমান 10%। এটা এক দাগ হয়ে গেল। এরপরে 2 দাগে আছে, আচ্ছা এটা 10%, বি উত্তর হবে। x² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে কোন সম্পর্কটা সঠিক। তাহলে এই সমীকরণে বীজদ্বয় সমান, x² + bx + c = 0। ax² + bx + c = 0। আমরা জানি যে কোনো সমীকরণে বীজদ্বয় সমান হবে এবং বাস্তব হবে যদি তাদের নিরূপক শূন্য হয়। তাহলে লিখব প্রশ্নানুসারে নিরূপক সমান 0। তাহলে নিরূপক কোনটাকে বলে সেটা বুঝতে হবে। তো এ বি সি এইভাবে থাকলে আমরা লিখতে পারি নিরূপক b² - 4ac, এটা হলো নিরূপক। আর বীজদ্বয় সমান হলে এই নিরূপক শূন্য হয়। তাহলে এখান থেকে লিখতে পারি b² = 4ac, সমান চিহ্নের ডান দিকে গেলে আমরা লিখতে পারি b² = 4ac। তো এখানে অপশানগুলোতে c সমান লেখা আছে, তাহলে এখান থেকে 4ac = b² লিখতে পারবো, বা 4ac = b², তাহলে c সমান হবে b²/4a। তাহলে এই সম্পর্কটাই সঠিক। c সমান b²/4a, অর্থাৎ এই ডি অপশানটা সঠিক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার, ভূমির ব্যাস 16 সেন্টিমিটার হলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে। তির্যক উচ্চতা দেওয়া আছে, ভূমির ব্যাস দেওয়া আছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই/আর/এল। তো পাইয়ের মান এখানে বসাতে হবে না, পাই দিয়েই উত্তর আছে। আর এর মান 16 ½ অর্থাৎ 8,
এবং এল হলো এই তির্যক উচ্চতা। তো অঙ্কটা লিখে লিখে করতে হবে, অঙ্কটা লিখে করলে তোমরা বুঝতে পারবে। তো এখানে লিখব কি যে শঙ্কুটির ব্যাসার্ধ ব্র্যাকেটে আর, ব্যাস দেওয়া আছে 16 সেন্টিমিটার, ব্যাসার্ধ হবে 16 হাফ সেমি সমান 8 সেমি। তারপর আছে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা এল দিয়ে আছে, এখানে এল হলো 15 সেন্টিমিটার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সূত্র হলো পাই আর এল, পাইটাকে পাই হিসাবে রাখবো, আর এর মান এখানে 8 আছে 8 লিখবো, এবং এল এর মান 15 আছে 15 লিখবো। যেহেতু এটা ক্ষেত্রফল সেই জন্য এখানে লিখবো বর্গ সেমি। ক্ষেত্রফলের একক বর্গ সেন্টিমিটার বা বর্গ মিটার। তাহলে 8 15 এবং 120, এটা হলো 120 পাই বর্গ সেন্টিমিটার। এটা অপশন সি 120 পাই। তারপর আছে 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটা এর মান কত? টু cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1, এখান থেকে আমরা লিখতে পারি cos থিটা সমান 2টা এদিকে আসবে, বা আমরা অন্যভাবে বলতে পারি উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করছি। তাহলে 2 দিয়ে ভাগ করলে উভয় পক্ষকে, এদিকে বাদিকে 2 থাকবে না আর ডান দিকে 2, বা আমরা সিম্পলি বলি কি যে 2টা একের নিচে লিখলাম। তাহলে cos 60 ডিগ্রিতে আমরা জানি 1-এর 2 হয়, তো 3 থিটার জায়গাতে 60 ডিগ্রি লিখেছি, তো আমরা বলতে পারি যে অতএব 3 থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, বা থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, তার নিচে 3, 60 ডিগ্রি বাই 3, তাহলে এটা হলো 20 ডিগ্রি। এরপরে 1/5। আচ্ছা, এটা কিন্তু হবে এই 20 ডিগ্রি। ও কেন্দ্রীয় একটি বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ থেকে, ও কেন্দ্রীয় একটি বৃত্তে বহিস্থ একটি বিন্দু এ থেকে বৃত্তের উপরে অঙ্কিত অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে। ওবি 5 সেন্টিমিটার এবং ওএ 13 সেন্টিমিটার হয়, তবে এবি এর দৈর্ঘ্য কত হবে? তাহলে ছবিটা আঁকলে আরো ইজি লাগবে, আমরা ছবিটা আঁকছি না বলে কঠিন মনে হচ্ছে। তো যাই হোক, ছবিটা এঁকে ফেলি। এটা একটা বৃত্ত, এবার ও কেন্দ্রীয় বৃত্ত, এর কেন্দ্র হলো ও। এরপরে বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ, এটা বহিস্থ বিন্দু এ, বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে। এখান থেকে স্পর্শক আঁকতে হবে যেটা বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করবে। এখানে স্পর্শ করলো, এটা বি বিন্দু। ওবি সমান 5 সেন্টিমিটার, এটা আছে 5 সেন্টিমিটার। তারপরে ওএ সমান 13 সেন্টিমিটার, এটা হলো 13 সেন্টিমিটার। তাহলে এবি এর দৈর্ঘ্য বের করতে হবে আমাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা স্পর্শক আর এটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা জানি যে বৃত্তের স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব হয়। তো ওবিটা এই এবির উপর, ওবি হচ্ছে এ বির উপরে লম্ব, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। তাহলে এটা একটা ওএবি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটাকে লম্ব ধরলে এটা ভূমি, এটাকে লম্ব ধরলে এটা ভূমি। তাহলে এটা জানি, তাহলে এই এবি এর মান পেয়ে যাব আমরা। তো পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা এখানে এবি এর মান বের করতে পারবো। সেক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটি হলো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লিখব ওবিসি না ওএবি একটি সমকোণী ত্রিভুজ, ওএবি একটি সমকোণী ত্রিভুজ।
যার অতিভুজটা কিন্তু ওএ, সমকোণের সামনের বাহু, সেটাকে অতিভুজ বলে। তাহলে এটা ওএ সমান এখানে আছে 13 সেন্টিমিটার। তারপরে এটাকে লম্ব ধরতে পারি বা এটাকেও লম্ব ধরতে পারি, সেটা আমাদের ইচ্ছা, যে কোনো একটাকে লম্ব ধরা যাবে। তাহলে লম্ব এবি এর মান বের করতে হবে। আর এটা ভূমি ওবি, এটা ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে পিথাগোরাসের সূত্রানুযায়ী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এর মান 13 দেওয়া আছে, এখানে 13 লিখব, 13 স্কোয়ার। এবি, এটা এবিটা জানি না, বের করতে হবে, প্লাস ওবি এর মান 5 স্কোয়ার। তাহলে পেলাম 13 13 169 সমান এবি স্কোয়ার প্লাস 5 5 25, বা এবি স্কোয়ার সমান 169, 25টা সমান চিহ্নের দিক পাল্টে যাচ্ছে, তাহলে এখানে -25 হবে, 169 - 25 অর্থাৎ বিয়োগ করে হলো 144। তাহলে 144 মানে 12 স্কোয়ার, আমরা জানি 12 স্কোয়ার করলে 144 হয়। এখন এবি স্কোয়ার সমান যদি 12 স্কোয়ার হয়, তাহলে পাই এবি সমান 12, তাহলে 12 সেন্টিমিটার। তাহলে এবি এর মান 12 সেন্টিমিটার বেরোলো। পাঁচ হয়ে গেল। এরপরে 6-এর দাগ, যদি 30 34 35 36 37 38 39 তত্ত্বগুলির থেকে 35 বাদ দেওয়া হয়, তবে মধ্যমা কত বৃদ্ধি পাবে? এই অবস্থায় দেখো সংখ্যাগুলো কিন্তু মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে, তাহলে এখান থেকে আমরা মধ্যমা পেয়ে যাব। অঙ্কটা মুখে মুখে করা যায়, আবার আমরা সূত্র দিয়েও করতে পারি। আমি এখানে মুখে মুখেও করে দেখাবো, আবার সূত্র দিয়েও করে দেখাবো। তাহলে আগে সংখ্যাগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো খাতায় লিখে নিতে হবে। আর একটা কাজ করাই আছে, যে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হতো যদি সাজানো না থাকতো, কিন্তু এখানে মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে, অর্থাৎ ছোট থেকে বড় হিসেবে সাজানো আছে, সেই জন্য একটা কাজ কম করতে হবে। তাহলে লিখব প্রদত্ত সংখ্যাগুলি হলো আচ্ছা, প্রথমটা আছে 30, তারপরটা 34, তারপরে 35, 36, 37, 38, 39, ব্যাস, এগুলো সংখ্যাগুলো আছে। তো প্রথমে আমরা মুখে মুখে করি, অর্থাৎ এই অবস্থাতে মধ্যমা বের করতে গেলে আমরা এদিক থেকে এক ঘর করে এগোবো, এক, এখানে এক, এখানে আর একটা এক, অর্থাৎ এই হয়ে যে 3 ঘর এগোই, এদিক দিয়ে আমরা 3 ঘর এগিয়ে এলাম, তাহলে মাঝখানে থাকছে 36, তাহলে মধ্যমা হলো 36, মধ্যমা সমান 36, তাহলে এটা মাঝখানে আছে সেই জন্য মধ্যমা 36। এবার যদি 35 বাদ দেওয়া হয়, 35 বাদ দিলে মধ্যমা, বা 35 বাদ দিলে সংখ্যাগুলি হয়, এই সংখ্যাগুলো আরেকবার লিখব, এখানে 30, 34, 35 লিখছি না, 36, 37, 38, 39। এখন মধ্যমা কত দেখি, মধ্যমা সমান এদিক দিয়ে দুটো বাদ দিলাম, এদিক দিয়ে দুটো বাদ দিলাম, মাঝখানে এই দুটো সংখ্যা থাকছে, তাহলে দুটো সংখ্যা যখন থাকবে আমরা কি করব, দুটো সংখ্যার গড় নেব, যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 35, এই 36 আর 37 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 36 দুগুণ 72, 73, 73/2, অর্থাৎ এটা 36.5। আমরা যদি 2 দিয়ে 73কে ভাগ করি তাহলে কিন্তু 36.5 পাই। 3 দুগুণ 6, 6 দুগুণ 12, দশমিক নিয়ে শূন্য নিলাম, এখানে 5, 5 দুগুণ 10, তাহলে 36.5, অতএব মধ্যমা বৃদ্ধি পায়
দেখো আগে মধ্যমা ছিল 36, এখন মধ্যমা হয়েছে 36.5, তাহলে বৃদ্ধি পাই এই 36.5 থেকে আগের মধ্যমা 36 বিয়োগ করব, তাহলে এটা হবে 0.5, মধ্যমা 0.5 বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই অঙ্কটাকে আমরা সূত্র দিয়ে কিভাবে করব সেটা দেখাই। এটা হলো মধ্যমা যে কোনো সংখ্যা দিলে যদি আমরা গুণে গুণে পাই বা আমরা এরকম দুই দিক দিয়ে এগিয়ে গিয়ে মাঝখানটা দেখতে পাই, তাহলে সেটা মধ্যমা বলতে পারবো। এবার সংখ্যা যদি অনেকটা বেশি থাকে তখন আর সূত্র দিয়ে করা ছাড়া উপায় নেই। তো যাই হোক, এই সংখ্যাটাকে আমরা সূত্র দিয়ে কিভাবে করব সেটা দেখে নিই। তো দেখো 1 2 3 4 5 6 7, এখানে 7খানা সংখ্যা আছে, তাহলে লিখব এখানে n ইজ ইকুয়াল টু 7, এটা বিজোড় সংখ্যা, এটি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা, তাহলে আমাকে কি বের করতে হবে? অতএব n+1/2 এটার মান বের করতে হবে। তাহলে n+1 এটা হলো 7+1/2, 8/2, এটা ইজ ইকুয়াল টু 4, তাহলে মধ্যমা সমান চতুর্থ পদ, মধ্যমা সমান চতুর্থ পদ। তাহলে এখানে 4 নাম্বারটা গুনবো, 1 2 3 4, চতুর্থ পদ 36 ছিল, 36 আসছে। এবার 35 না থাকলে 35 বাদ দিলে n সমান কিন্তু আর 7 হবে না, এবার n সমান 6 হয়ে গেল, 6, এটি জোড় সংখ্যা, এটি জোড় সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা হলে আমরা n/2 বের করি, n/2 অর্থাৎ 6/2, এটা হলো 3, ও n/2 +1 অর্থাৎ 3 + 1, আর এটা সমান 4। তাহলে এখন মধ্যমা কত হবে? মধ্যমা হলো, মধ্যমা এখানে 3 বেরিয়েছে, 4 বেরিয়েছে, তাহলে তৃতীয় পদ প্লাস চতুর্থ পদ করে তাকে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এখন দেখে নিই যে যখন 35 নেই, তাহলে এখানে 35 ছিল না, এর তৃতীয় পদ ও চতুর্থ পদ যোগ করতে হবে, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 1 2 3 4, এই তৃতীয় এবং চতুর্থ যোগ করতে হবে, তাহলে এটা হলো 36 প্লাস 37/2, আর একটু আগে হিসাব করেছি, এটা হলো 36.5। তাহলে মধ্যমা কত বৃদ্ধি পেয়ে যাব? মধ্যমার বৃদ্ধি সমান 36.5 থেকে বিয়োগ করতে হবে 36, তাহলে এটা হলো 0.5, 1-এর 4 হয়ে গেল, না 1-এর 6 হলো এটা। ঠিক আছে, 2 দাগে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 2p টাকার t/2 বছরের বার্ষিক 2r/3% হার সরল সুদে সবৃদ্ধি মূল হবে 2p প্লাস, এখানে শূন্যস্থান দেওয়া আছে, তাহলে সবৃদ্ধি মূল বের করতে হবে, অর্থাৎ সুদ আসল মিলে বের করতে হবে। তাহলে এটা যেহেতু সরল সুদ, সেই জন্য i সমান PRT/100 সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা অঙ্কটা সহজে করতে পারবো। তাহলে কিসের মান কত দেওয়া আছে সেটা প্রথম আমরা লিখে নেব। সূত্রটা হলো i সমান PRT/100, তাহলে লিখবো এখানে i সমান p সমান r সমান t সমান। দেখো এখানে সব দেওয়া আছে, এখানে p এর জায়গাতে এই i এর জায়গায় iটা আমাকে বের করতে হবে কত সুদ হলো। p এর জায়গাতে 2p দেওয়া আছে, 2p, তারপরে t এর জায়গাতে t/2 দেওয়া আছে, আর বার্ষিক সুদের হার r এর জায়গাতে 2r/3 দেওয়া আছে। তো আমি এগুলোকে সমান চিহ্ন না দিয়ে বরং তীর চিহ্ন দিয়ে দিই, কারণ এখানে স্মল আর এদিকে স্মল আর আছে, সেই জন্য এই আর দিয়ে আমি সুদের হারটাকে বোঝাচ্ছি, আর এটা দিয়ে যেটা প্রশ্ন দেওয়া আছে সেটা বোঝাচ্ছি। তাহলে ওতে আমরা জানি যে i সমান, এটা i বের করব, তারপরে আসল এবং সুদের পরিমাণ যোগ করলে আমরা সবৃদ্ধি মূল পাবো। তাহলে লিখবো আমরা জানি যে i সমান PRT/100 সমান p এর মান 2p,
ইন্টু আর এর মান এখানে 2r/3 ইন্টু টি, টি এর মান t/2 বাই 100 আছে সমান 2p ওপরে 2r ওপরে টি এবং নিচে কি কি আছে দেখা যাক। 100 আছে নিচে, প্রথমে 100 লিখব, 3 ছিল 3 লিখব, আর এখানে 2 ছিল 2ও লিখব। তো 2 2 কেটে দিতে পারছি। তারপরে এই 2 100 কাটলে 50 দুগুণ 100, উপরে কাটাকুটির কিছু নেই, পি আর টি, উপরে হচ্ছে পি আর টি, আর নিচে 3 এবং 50 যোগ করলে 150। অতএব সমূল চক্রবৃদ্ধি, না এখানে সবৃদ্ধিমূল, সবৃদ্ধিমূল সমান আসল প্লাস সুদ, তাহলে এটা হবে 2p প্লাস সুদের পরিমাণ পি আর টি বাই 150, অর্থাৎ শূন্যস্থানে এই 150 বেরোবে, এখানে টাকা লিখব। একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হলে সমীকরণটি হবে ড্যাশ। তাহলে আমরা এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি। তাহলে দুটি বীজই এক, তাহলে কি, তাহলে যে উৎপাদক দুটি হবে x সমান 1, বা আমরা লিখতে পারি x মাইনাস 1 সমান 0, অর্থাৎ x মাইনাস 1 একটা আর একটাও তাই। তাহলে সমীকরণটি হলো, এইভাবে দুটো আছে x মাইনাস 1, সমীকরণটি হলো x মাইনাস 1 ইন্টু x মাইনাস 1। এটা আমরা দুইভাবে করতে পারি বললাম, এটা একভাবে করছি, এরপরে আরেকভাবে করে দেব। তাহলে এটা হলো x আর x গুণ করলে x স্কোয়ার, x এবং -1, তাহলে মাইনাস x, এবার -1 দিয়ে -1 এবং x মাইনাস x -1 -1 -1 আছে প্লাস 1, তাহলে এটা হলো x স্কোয়ার, এটা যেহেতু একই চিহ্ন তাহলে যোগ করতে হবে, -x তাহলে -2x প্লাস 1, তাহলে এটা কিন্তু সমীকরণ হলো। এবার আমরা অন্যভাবে করতে পারি বলেছি, সেভাবে করব, যে তাহলে লিখব এখানে আলফা সমান 1 ও বিটা সমান 1, অতএব সমীকরণটি হলো x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা, এটা সমান 0। এটা হলো সমীকরণ যেখানে আলফার মান 1 এবং বিটার মান 1 বসাতে হবে। তাহলে x স্কয়ার মাইনাস আলফা 1 বিটা 1, তাহলে 1 প্লাস 1 ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0, বা x স্কয়ার মাইনাস 1 আর 1 2, আর তার সাথে x গুণ, তাহলে 2x প্লাস 1 1 কে 1 সমান 0। তাহলে এভাবে করলেও নাম্বার পাবে, আবার এভাবেও যদি করো তবুও কিন্তু নাম্বার পাবে। তাহলে সমীকরণটি হলো, দ্বিঘাত সমীকরণটি হলো x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, তাহলে এটা ছিল 2 এর 2। এরপরে 2 এর 3 আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু p/2, তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা এর মান কত? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা সমান p/2 আছে। আমাকে বের করতে হবে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা এর মান বের করতে হবে। তো আমরা লিখতে পারি যে cos টু দি পাওয়ার 4 থিটা অর্থাৎ cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার লিখতে পারি, মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা অর্থাৎ sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার লিখতে পারি, হোল স্কয়ার লিখলে 2 2 4, তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা হচ্ছে 2 2 4 অর্থাৎ sin টু দি পাওয়ার 4 থিটা। আবার আমরা যদি এই পার্টটাকে a ভাবি, এই পার্টটাকে b ভাবি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো আমরা এইখানে এটাকে a ভাবলে এটাকে b ভাবলে
দিস প্লাস দিস ইন্টু দিস মাইনাস দিস লিখতে পারি, তো সেটাই লিখবো এখানে। এটা প্লাস এটা প্লাস দিয়ে লিখলাম, এরপরে মাইনাস দিয়ে লিখব, এটা মাইনাস এটা। তো দেখো এই পার্টটা সাজিয়ে লিখি, তাহলে এটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এটা হচ্ছে, আর এর মান কিন্তু উপরে p/2 দেওয়া আছে, তাহলে p/2 লিখলাম সমান, আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এটা একটা সূত্র আছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, তাহলে এখানে 1 বসালাম আর এখানে p/2 বসালাম, তাহলে 1 এর সাথে p/2 গুণ করলে সেটা কিন্তু p/2 হবে। এরপরে 2 এর 4, একটি বৃত্তের অন্তঃস্থ বিন্দু থেকে বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা হবে। অন্তঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে কোনো স্পর্শকই আঁকা যায় না। একটি বৃত্তের অন্তঃস্থ বিন্দু থেকে বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা হবে, তাহলে বৃত্তের মধ্যে থাকা অবস্থায় সেই বৃত্তের উপরে কোনো স্পর্শক আঁকা যাবে না, এটা হবে 0, বা বানান করে লিখতে পারি, এটা 0 হবে। 5-এর দাগে আছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:27, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে গোলকের আয়তনের সূত্র এবং বক্রতলের ক্ষেত্রফলের সূত্র জানলেই অঙ্কটা হয়ে যাবে। তো গোলকের আয়তনের সূত্র আমি এখানে লিখে দিই, আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই r কিউব, আর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র এটা আছে 4 পাই r স্কয়ার। তো এখানে গোলক দুটি আয়তনের অনুপাত দেওয়া আছে, তাহলে একটা গোলকের ব্যাসার্ধ আর এক্স ধরে নেব, আর একটা ব্যাসার্ধ ওয়াই ধরে নেব, একটা এক্স অপরটা ওয়াই, তাহলে অঙ্কটা সহজে হবে। তাহলে লিখব, মনে করি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে এক্স একক ও ওয়াই একক, গোলক দুটি ব্যাসার্ধ এক্স একক ও ওয়াই একক, অতএব আয়তনের অনুপাত তাহলে প্রথমটার আয়তন 4/3 পাই এক্স কিউব, পরেরটার আয়তন 4/3 পাই ওয়াই কিউব, তাহলে 4/3 পাই এক্স কিউব প্রথম গোলকের আয়তন, 4/3 পাই ওয়াই কিউব এটা দ্বিতীয় গোলকের আয়তন, আর এটার মান দেওয়া আছে 1:27, 1/27 এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা যদি 4/3 4/3 কেটে দিলাম, পাই পাই কেটে দিলাম, তাহলে পাচ্ছি এক্স কিউব বাই ওয়াই কিউব, অর্থাৎ আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই হোল কিউব, আর 1/27, একটাকে আমরা 1-এর হোল কিউব আর 27টাকে 3-এর হোল কিউব, অর্থাৎ 1-এর 3 হোল কিউব লিখলে 1/27 হয়ে যাচ্ছে, এক্স বাই ওয়াই হোল কিউব লিখলে এক্স কিউব বাই ওয়াই কিউব হয়ে যাচ্ছে। তাহলে এর পরিবর্তে এটা লিখেছি, এর পরিবর্তে এটা লিখেছি, উভয় পক্ষকে যদি ঘনমূল করি তাহলে পাবো এক্স বাই ওয়াই সমান 1-এর 3। এখন আমাকে বের করতে হবে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তো লিখব বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, প্রথমটা 4 পাই এক্স স্কয়ার, পরেরটা 4 পাই ওয়াই স্কয়ার, এটা প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল, এটা দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে 4 পাই এক্স এর মান, আচ্ছা এখানে 4 পাই কেটে দিলাম উপর নিচে, তাহলে এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই তার হোল স্কয়ার, উপরে স্কয়ার আছে নিচে স্কয়ার আছে, সেই জন্যে এক্স বাই ওয়াই এর মান আমরা আগে পেয়েছি 1-এর 3, তাহলে 1-এর 3 তার হোল স্কয়ার, এটা হলো 1-1-1 আর এটা হলো 3-3-9, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 1:9, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:9। 6 দাগে আছে গড়, মধ্যমা
ও সংখ্যাগুরু মান হলো এটা, আচ্ছা কেন্দ্রীয় প্রবণতার একক, কেন্দ্রীয়, এখানে হবে কেন্দ্রীয়, কেন্দ্রীয় প্রবণতার মাপক। এবার সত্য বা মিথ্যা লিখতে হবে যে কোনো 5টি। একটি যৌথ ব্যবসায়ী এ এর মূলধন 1200 টাকা ও লভ্যাংশ 180 টাকা যদি মোট লাভ, একটি যৌথ ব্যবসায়ী এ এর মূলধন 1200 টাকা এবং লভ্যাংশ 180 টাকা যদি মোট লাভ 300 টাকা হয় তবে বি এর মূলধনের পরিমাণ 800 টাকা ছিল। তাহলে বি এর মূলধনের পরিমাণ 800 টাকা ছিল কিনা সেটা আমাদেরকে চেক করতে হবে। তো এখানে যে লাভের অনুপাত প্রথমে বের করে নেব, তারপরে মূলধনের অনুপাত বের করব। তাহলে সেখান থেকে দেখব বা লাভের অনুপাত বের করে সেই অনুপাতে বি এর মূলধন কত হচ্ছে সেটা বের করার চেষ্টা করব। তবে লাভের অনুপাত এ এর লভ্যাংশ আছে 180 টাকা আর বি এর লাভ আছে 300 টাকা। তাহলে এ ও বি এর লভ্যাংশের অনুপাতটা প্রথম বের করে নিই। এ ও বি এর লভ্যাংশের অনুপাত, আমি অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে এখানে বি এর মূলধনটা বের করা। লভ্যাংশের অনুপাত এ এর আছে 180 টাকা আর বি এর আছে 300 টাকা। তাহলে প্রথমে 10 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 18:30, এরপরে 6 দিয়ে ভাগ করলে পাচ্ছি 318, 5×6 = 30, 3:5। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত এই 3:5 হবে। অতএব এ এর মূলধন বাই বি এর মূলধন এটা সমান আছে 3/5, বা এখানে দেখো এর মূলধন 1200 টাকা বলাই আছে, এটা হলো এর মূলধন বাই বি এর মূলধন সমান 3/5। এখান থেকে আমরা একবারে বি এর মূলধনটা লিখতে পারি। অতএব বি এর মূলধন সমান দেখো এর কোনাকুনি 3 আছে, তাহলে 3টা নিচে লিখব, বা বজ্রগুণ করলে তাই হতো, বি এর সাথে 3 গুণ হতো, পরে 3টা নিচে আসতো। আর 5 এবং 1200 কোনাকুনি আছে, তাহলে 5 এবং 1200 গুণ করতে হবে, এত টাকা। যদি কাটাকুটি করি 3 এ 4 = 12, 4, 400, 4×5 = 20, এটা হলো 3, 3 এ 4 = 12, 400, 4×5 = 20। তো এখানে হচ্ছে 2000 টাকা। তাহলে বি এর মূলধন 2000 টাকা আছে, বাট প্রশ্নে বলা আছে 800 টাকা, তাহলে এটা মিথ্যা ছিল। 800 টাকা নয়, মূলধন 2000 টাকা হবে। তাহলে প্রদত্ত তথ্যটি মিথ্যা। তারপরে বি 2 দাগ আছে, এ সমানুপাতি, যদি এ সমানুপাতি বি এবং বি সমানুপাতি সি হয় তবে এ প্লাস বি সমানুপাতি সি হবে। এটা সত্য নাকি মিথ্যা সেটা বলতে হবে। এখানে আছে এ সমানুপাতি বি আর বি সমানুপাতি সি। তাহলে এখানে একটা ভেদধ্রুবক আসবে সমান চিহ্ন লিখলে, এখানে একটা সমান চিহ্ন লিখলে ভেদধ্রুবক আসবে। সেই জন্য ভেদধ্রুবক দুটো K1 ও K2 ধরে নেব। এ সমানুপাতি বি বা এ সমান K1B ও বি সমানুপাতি সি বা বি সমান K2C, যেখানে K1 ও K2 হলো ভেদ ধ্রুবক। তাহলে এখানে পেলাম এ সমান K1B, তাহলে অতএব বি সমান K2C, তাহলে এ সমান পেয়েছিলাম K1B, K1B এর মান কিন্তু K2C, তাহলে লিখলাম K2C সমান K1 K2C। তাহলে এ সমান পাচ্ছি K1 K2C, বি সমান পাচ্ছি K2C। তাহলে অতএব এ প্লাস বি সমান
এর মান এখানে k1 k2c প্লাস বি এর মান k2c, এটা তাহলে যদি c কমন নিই তাহলে এখানে হবে k1 k2 প্লাস k2, বা a প্লাস বি, তাহলে কি পেলাম, a প্লাস বি সমান ধ্রুবক সংখ্যা আছে তার সাথে c গুণ আছে, তাহলে অতএব a প্লাস বি সমানুপাতে c, অর্থাৎ যে বক্তব্য দেওয়া আছে প্রশ্নে সেটা সত্য দেওয়া আছে। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। তাহলে ব্যাপারটা আমি আগে এখানে বুঝে নাও ব্যাপারটা কি বলতে চাইছে। তো এটা বোঝার জন্য আমাকে আগে একটা বৃত্ত আঁকতে হবে। এই বৃত্ত এঁকে নিলাম, এটা বৃত্তের কেন্দ্র, আর এই যে দাগ দিয়ে আলাদা করছি ওপরটা অর্ধবৃত্ত, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ এটা হয় সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি হয়, এটা কিন্তু 90 ডিগ্রি, এটা মাথায় রাখবে, অর্থাৎ এটা সমকোণ। এরপরে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ, অর্থাৎ এবার বৃত্তাংশ, এটা যে অর্ধবৃত্ত, এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটা কোন বৃত্তচাপের উপর আছে, APB, এই বৃত্তচাপের উপর এই কোণটা আছে। এবার যদি এই বৃত্তাংশের উপরে, এবার যদি বৃত্তাংশটা আরো বড় নিই, অর্থাৎ এটা এ পর্যন্ত না নিয়ে এখানে এই পর্যন্ত নিলাম এ ড্যাশ, এটা এদিকে বাড়িয়ে নিলাম বি ড্যাশ, তাহলে বৃত্তাংশ এখন আর এত ছোট নেই, আরো বড় নিয়েছি, অর্ধবৃত্তের চেয়ে বড় নিয়েছি। এখনকার যে কোণটা হবে সেটা দেখো 90 ডিগ্রির চেয়ে বড় হচ্ছে, এখনকার কোণটা এটা, এটা কিন্তু 90 ডিগ্রির চেয়ে বড়, তাহলে এটা হবে এই কোণটা, এটা হলো স্থূলকোণ। তাহলে প্রশ্নে আছে কি, প্রশ্নে আছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ, হ্যাঁ এটা সত্য, তাহলে এখানে লিখতে হবে সত্য। এরপর চারের দাগে আছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সাইন থিটা, কস থিটা এবং ও এক হলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হবে। আমরা জানি সমকোণী ত্রিভুজের বাহুগুলির মধ্যে সম্পর্ক আছে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা আমরা অন্যভাবে বলতে পারি যে দুটি বাহু বর্গের যোগফল 3 নম্বর বাহুটার বর্গের সঙ্গে সমান হয়, বা ছোট দুটি বাহুর বর্গের যোগফল বৃহত্তর বাহুটির বর্গের সমান হয়। তাহলে আমরা দেখব যে এখানে দুটি বাহুর বর্গ করে যোগ করলে সেটা 3 নম্বর বাহুর সাথে সমান হচ্ছে কিনা। তো প্রদত্ত বাহুগুলির মাপ এখানে দেওয়া আছে, তাহলে মাপগুলো আগে লিখে নেব। প্রদত্ত বাহুগুলির মাপগুলি হলো সাইন থিটা, কস থিটা 1, এই মাপগুলো দেওয়া আছে। এখন ত্রিভুজটার ধরন বলতে হবে সেটা সমকোণী ত্রিভুজ কিনা। তাহলে এই প্রথম দুটি বাহুর বর্গের যোগফল করি, বর্গের যোগফল সমান সাইন থিটা তার হোল স্কয়ার প্লাস কস থিটা তার হোল স্কয়ার। তাহলে সাইন থিটা তার হোল স্কয়ার এটা অ্যাকচুয়ালি সাইন স্কয়ার থিটা, কস থিটা তার হোল স্কয়ার এটা অ্যাকচুয়ালি কস স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এর মান 1 হয়, আমরা জানি 1 মানে 1 স্কয়ার। তাহলে এখানে কি হচ্ছে, এখানে পাচ্ছি যে বাহুগুলোর মধ্যে একটা সম্পর্ক পাচ্ছি, সম্পর্কটা হলো সাইন থিটা তার হোল স্কয়ার প্লাস কস থিটা তার হোল স্কয়ার সমান 1 তার হোল স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সম্পর্ক আসছে। সুতরাং ত্রিভুজটি এই সম্পর্কের জন্য কিন্তু বলতে পারছি, সুতরাং ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, তাহলে যে বক্তব্যটা দেওয়া আছে ওটা সত্য।
সুতরাং আমাকে সত্য লিখতে হবে। কোনো গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন দ্বিগুণ হয়, এটা সঠিক নাকি বেঠিক সেটা বলতে হবে। আয়তন ব্যাসার্ধ দ্বিগুণ করলে নাকি আয়তন দ্বিগুণ হয়, তো আমরা এটা তো মুখে মুখে বলবো না, এখানে অঙ্ক কোষে এটা বলতে হবে। তাহলে প্রথমে ব্যাসার্ধ আর ধরে নিয়ে আয়তন বের করব, এরপরে ব্যাসার্ধ দ্বিগুণ করে আয়তন বের করব, দেখব যে প্রথম আয়তনটা এই পরের আয়তনটা প্রথম আয়তনে দ্বিগুণ হচ্ছে কিনা। মনে করি একটি গোলকের ব্যাসার্ধ আর একক, অতএব আয়তন, গোলকের আয়তনের সূত্র হলো 4/3 পাই আর কিউব, এখানে লিখব ঘন একক। আচ্ছা, এরপরে ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন কত হয় দেখা যাক। ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন হয় 4/3 পাই আর কিউব, একই সূত্র ব্যবহার করতে হবে, বাট এই আর এর জায়গাতে যেহেতু দ্বিগুণ হয়েছে তাহলে 2r বসবে, এত ঘন একক সমান 2 এর কিউব, তাহলে 2r তিনখানে গুণ করছি, 2r ইন্টু 2r ইন্টু 2r, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8r কিউব, তাহলে এটা হলো 4/3 পাই ইন্টু 8r কিউব ঘন একক। 8টাকে যদি সবার প্রথমে লিখি 8, তাহলে 4/3 পাই আর কিউব থাকছে 8 আগে লিখেছি, 4/3 পাই আর কিউব, তো এর সমান 8 ইন্টু, এটা ছিল প্রথমকার আয়তন, 8 ইন্টু প্রাথমিক আয়তন, তাহলে আয়তন কি হলো, আয়তন কিন্তু 8 গুণ হলো, আয়তন আয়তন 8 গুণ হয়, কিন্তু প্রশ্নে আছে দ্বিগুণ হয়, সুতরাং ওটা মিথ্যা লেখা আছে। 3/6 একটি পরিসংখ্যা বিভাজনের একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে। হ্যাঁ থাকতে পারে, একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে। 4 দাগে আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 10টি। 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে। তাহলে এখানে সূত্র দিয়ে বরং অঙ্কটা খুব সোজাভাবে হবে। তো সূত্রে যে পদগুলো আছে কিসের মান কত দেওয়া আছে সেটা আগে লিখে নিতে হবে। সূত্রটা হলো a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে কিসের মান কত আছে সেটা আগে লিখে নিতে হবে। তাহলে এখানে এ হলো সমূল চক্রবৃদ্ধি, তাহলে এখানে লিখব সমূল চক্রবৃদ্ধি। এখানে একটু লেখালেখির দরকার আছে, কারণ এগুলো আমাদের খাতায় করে আসতে হবে, এখানে আর টিক মারার ব্যাপার নেই। তাহলে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি যেটা কিনা এ দিয়ে লেখা হয়, এটা আছে 441 টাকা। তারপরে আসল ব্র্যাকেটে পি, এটা আছে 400 টাকা। সুদের হার ব্র্যাকেটে আর, এই সুদের হার বের করতে হবে। তারপরে সুদের পর্ব এন, এটা কিন্তু 2 বছর বলা আছে, বা যেহেতু পর্ব লিখছি সেহেতু বছর কথাটা লিখতে হবে না, সুদের পর্ব 2। তাহলে এবার লিখবো, আমরা জানি যে বলে এই সূত্র লিখে দেব, আমরা জানি যে, তাহলে এরকমভাবে যদি আমরা লিখে নিই অঙ্কটা অনেক সহজে করা যাবে। সুতরাং এই টাইপের অঙ্ক থাকলে আগে এভাবে লিখে নেবে, সিম্বলগুলো দিয়ে কিসের মান কত দেওয়া আছে আর কোনটার মান বের করতে হবে, এখানে আর এর মান বের করতে হবে, অর্থাৎ এটা বের করতে হবে। a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, বা a ইজ ইকুয়াল টু 441, p ইজ ইকুয়াল টু 400, 1 প্লাস r বাই 100, এখানে 2। এখন
আমরা এইটা সমান লিখতে পারি কি 4 4 1, তার নিচে এটা, অর্থাৎ 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, না এটা স্কোয়ার স্কোয়ার আছে, এটা সমান লিখতে পারি 4 4 1 বাই 400। তো 21 এর বর্গ করলে 4 4 1 হয়, 20 এর বর্গ করলে 400 হয়, তাহলে এটা স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি এদিকেও স্কোয়ার আছে, এদিকেও স্কোয়ার আছে, তাহলে দুই দিকে বর্গমূল করে দেব, বা অন্য ভাষায় বলতে হয় স্কোয়ার স্কোয়ার তুলে দেব। তুলে দিলে আমরা পাচ্ছি 1 প্লাস r বাই 100 সমান 21 বাই 20। তাহলে এখান থেকে লিখতে পারি r বাই 100 সমান 21 বাই 20, আর একটাকে সমান চিহ্নের ডান দিকে লিখলে -1 হলো, অর্থাৎ কি করলাম, উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করেছি, সেই জন্য এখানে একটা নেই আর এখানে -1 আছে। তো এই হিসাবটাকে করে নিই। এখানে দেখো, এখানে 1 এবং 20 এর লসাগু 20, 20 দিয়ে 20কে ভাগ করলে আমরা 1 পাই, 1 দিয়ে 21কে গুণ, 21 1 কে 21 মাইনাস 1 দিয়ে 20কে ভাগ করলে 20 পাই, 20 দিয়ে 1কে গুণ, 20 1 কে 20, তাহলে এটা হলো 1 বাই 20, r বাই 100 সমান 1 বাই 20, বজ্রগুণ করে দিই, 20 r সমান 100 আর 1 গুণ করলে 100, তাহলে বা 20r ইজ ইকুয়াল টু 100। এখান থেকে বলা যায় r ইজ ইকুয়াল টু 100 বাই 20, কাটাকুটি করলে 5 হবে, বা r সমান 5, অর্থাৎ আমি উত্তরটা এখানে লিখলাম না, জায়গা নেই বলে, তোমরা লিখবে অর্থাৎ বার্ষিক সুদের হার 5%। একটি ব্যবসায়ী 3 জনের মূলধনের অনুপাত 3:8:5, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম হলে ব্যবসায়ী মোট কত টাকা, ব্যবসায়ী মোট লাভের পরিমাণ কত, অর্থাৎ আমরা যদি ধরে নিই যে মোট লাভ, আচ্ছা মোট লাভও ধরতে হবে না, আমরা এখানে ধরবো যে মূলধন অনুপাত যেটা আছে এটা লাভের অনুপাত, তাহলে প্রথম জনের লাভ 3x টাকা, দ্বিতীয় জনের লাভ 8x টাকা, তৃতীয় জনের লাভ 5x টাকা, এইভাবে ধরে নিয়ে তারপরে এই 5x থেকে 3x বিয়োগ করে 60 লিখবো, কারণ এখানে বলা আছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম, তাহলে সেখান থেকে x এর মান বেরোবে, তারপরে 3x 8x আর 5x যোগ করে x এর মান বসিয়ে দেবো এবং মোট লাভ কত হয়েছিল সেটা আমরা পেয়ে যাব। তাহলে প্রথম কাজ হবে প্রথম দ্বিতীয় ও তৃতীয় জনের লাভের পরিমাণটা x দিয়ে ধরে নেওয়া এই অনুপাত থেকে। তো এখানে লিখবে 3 জনের, তাহলে প্রথম দ্বিতীয় ও তৃতীয় জনের লাভ যথাক্রমে, মনে করি প্রথম দ্বিতীয় ও তৃতীয় জনের লাভ যথাক্রমে, তাহলে অনুপাতটা আছে দেখো 3:8:5, তাহলে 3x টাকা, 8x টাকা ও 5x টাকা, তাহলে এর থেকে এটা বিয়োগ করলে এটা তৃতীয় জনের লাভ, এটা প্রথম জনের লাভ, তাহলে প্রশ্নানুসারে 60 টাকা কম বলা আছে, তাহলে এই যে তৃতীয় জনের লাভ থেকে যদি প্রথম জনের লাভটা বিয়োগ করি তাহলে 60 টাকা হওয়ার কথা, তাহলে এখান থেকে পাই 2x, 5 থেকে 3 বিয়োগ করলে 2x, এটা 60, বা x ইজ ইকুয়াল টু 60/2 আর এটা ইজ ইকুয়াল টু 30 বেরোলো। মোট লাভ সমান 3x 8x আর 5x আছে, তিনটে যোগ করে দিলাম, 8 5 না 3 এবং 8 11 16x টাকা সমান 16, আর x এর মান 30, 16 × 30 টাকা, 3×48 অর্থাৎ 480 টাকা, তাহলে মোট লাভ হলো 480 টাকা। x² - x সমান k × 2x - 1 সমীকরণের বিজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান নির্ণয় করো। তাহলে সমীকরণটাকে প্রথমে আগে আমরা ax² + bx + c সমান 0 এই আকারে প্রকাশ করে নেব। তাহলে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে ax² + bx + c সমান 0, এই সমীকরণের আকারে প্রদত্ত সূত্রটিকে প্রকাশ করে নিতে হবে, তারপরে সেখান থেকে আমরা a b c এর মান কত কি হচ্ছে সেটা লিখতে পারবো। তো এখানে আছে, আমি লিখব প্রদত্ত সমীকরণটি হলো
প্রদত্ত সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস 1 বা এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2x এবং কে, তাহলে 2kx মাইনাস 1 এবং কে, তাহলে মাইনাস কে। এটা হচ্ছে, এখন যদি সবগুলো পদকে বাদিকে রাখি, এক্স স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে এক্স মাইনাস 2kx মাইনাস, না আমি কি করলাম 2kx কে সমান চিহ্নে বাদিকে লিখলাম তাই মাইনাস হলো, এবং কে, এই কে আছে একেও সমান চিহ্নে বাদিকে লিখবো, তাহলে প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এই আকারে আমাদের লিখতে হবে সমীকরণটিকে। তাহলে লিখবো কি, এক্স স্কোয়ার হলো এটা মাইনাস 1x মাইনাস 2kx, তাহলে আমি যদি প্লাস দিয়ে লিখি প্লাস এক্স কমন নিলাম, মনে করো আমি এই এক্স কমন নিলাম, তাহলে এখানে থেকে যাবে মাইনাস 1 আর এখানে থেকে যাবে মাইনাস 2k, এই হলো প্লাস কে। তাহলে এখানে দেখো যদি এর সাথে তুলনা করি তাহলে কি পাচ্ছি, এখানে a সমান 1 পেলাম, b সমান এই যে মাইনাস 1 মাইনাস 2k পেলাম, ও আচ্ছা এখানে শূন্য লিখতে ভুলে গেছি, ও c সমান এই কে পেলাম। এখন কি, এখন এখানে বলা আছে যে বীজদ্বয়ের সমষ্টি 0, তাহলে বীজদ্বয়ের সমষ্টি যেটা কিনা মাইনাস বি বাই এ, এটা সমান 0 বলা আছে, তো এখানে বি এর মান তো এটা, তাহলে মাইনাস অফ মাইনাস 1 মাইনাস 2k বাই এ, এর মান আছে 1 দিলাম, এটা সমান 0, তাহলে আমাকে এখান থেকে কে এর মান বের করতে হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 2k, নিচে 1 দিয়ে ভাগ করছি তাহলে ওটাই হবে সমান 0, বা 2k সমান মাইনাস 1, এখান থেকে পাই k ইজ ইকুয়াল টু মাইনাস 1/2, তাহলে k এর মান হলো মাইনাস 1/2। এরপর 4 আছে অকেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ এবিসি সমান 65 ডিগ্রি, কোণ ডিএসি 40 ডিগ্রি, তাহলে কোণ বিসিডি এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে একটা বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে নেব। তাহলে প্রথমে বৃত্ত আঁকলাম, এখন অকেন্দ্রীয় বৃত্তের ব্যাস এবি, এটা ব্যাস এঁকেছি এবি, আর বৃত্তের কেন্দ্র ও বলা আছে। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এখানে এবি, এখানে সি দিলাম, আর এখানে ডি দিয়ে দিলাম, তাহলে এটা যে চতুর্ভুজ পেলাম, এই চতুর্ভুজটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তকে 4টি বিন্দুতে ছেদ করেছে, সেই জন্য এটা বৃত্তস্থ চতুর্ভুজ। এখন কোণ এবিসি এটা 65 ডিগ্রি, এ বিসি এটা 65 ডিগ্রি আছে, তারপরে কোণ ডিএসি 40 ডিগ্রি, ডিএসি এই কোণটা এটা 40 ডিগ্রি, ডিএসি 40 ডিগ্রি, কোণ বিসিডি এর মান নির্ণয় করো, বিসিডি এই কোণটার মান বের করতে হবে। তো এখান থেকে দেখো, এখানে এই কোণটার মান আমরা অলরেডি জানি, কারণ এটা যেহেতু বৃত্তের ব্যাস, এই কোণটা 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ, সেই জন্য তাহলে এই এতটুকুর মান জানতে পারলেই আমরা এর সাথে এটা যোগ করে দিলে টোটাল কোণটা পাবো। তাহলে আমাদের এখন উদ্দেশ্য হবে এসিডি এই কোণটার মান বের করে ফেলা। তাহলে এই কোণটার মান বের করার জন্য আমরা এটা এবং এই দুটো কোণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরপর সম্পূরক হয়, তাহলে সেই কনসেপ্টটা মাথায় রেখে আমরা এই দুটো কোণ থেকে এর মানটা পাবো। তাহলে কোণ এটার মান হচ্ছে, এটা এ বি সি প্লাস এই কোণটা এর নাম এডিসি সমান 180 ডিগ্রি। কারণ কি, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, সেই জন্য এই দুটো কোণ যোগ করে 180 ডিগ্রি লিখেছি। তা বি কোণটা এটা 65 ডিগ্রি দেওয়া আছে, এটা 65 ডিগ্রি লিখলাম, প্লাস কোণ এডিসি সমান 180 ডিগ্রি, বা কোণ এডিসি সমান 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। তাহলে 180 থেকে 65 বিয়োগ করলে আমরা পাই
115 ডিগ্রি। তাহলে এই কোণটা কিন্তু এই কোণটা পেয়ে গেলাম, এই কোণটা 115 ডিগ্রি পেয়ে গেছি। এটা আছে 40 ডিগ্রি। তাহলে এ সি ডি এই চতুর্ভুজের এই ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি। এটা 115, এটা 40, তাহলে এটা পেয়ে যাব। ত্রিভুজ এ সি ডি এর কোণ, এই কোণটার নাম ডিএসি প্লাস এই কোণটার নাম এসিডি প্লাস এই কোণটা এডিসি, এই তিনটি কোণ যোগ করে 180 ডিগ্রি। তার মধ্যে ডিএসি এটা 40 ডিগ্রি দেওয়া আছে, প্লাস এসিডি এসিডি বের করতে হবে। তাহলে এসিডিটাকে এসিডি হিসেবে রেখেছি। আর এডিসি বেরিয়েছে এই যে 115 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে এই কোণটা অর্থাৎ এটা যেটা বের করার উদ্দেশ্য, কোণ এসিডি সমান পাবো এই যে 180 ডিগ্রি ছিল তার থেকে বিয়োগ করব 115 ডিগ্রি, তারও থেকে বিয়োগ করব এই 40 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 115 ডিগ্রি বিয়োগ করলে আমরা 65 ডিগ্রি পাই, তার থেকে বিয়োগ করতে হবে 40 ডিগ্রি, তাহলে পেলাম 25 ডিগ্রি। এই কোণটা 25 ডিগ্রি পেলাম। তাহলে বিসিডি এই 90 প্লাস 25, অতএব কোণ বিসিডি সমান এদিককার 90 ডিগ্রি প্লাস এদিককার 25 ডিগ্রি। তাহলে 90 এবং 25 মিলে এটা হয় 115 ডিগ্রি। এখানে লিখে দেবো যে কোণ এসিবি সমান 90 ডিগ্রি, কারণ এটি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এটা পেলাম কত, কোণ বিসিডি সমান 115 ডিগ্রি। এরপরে এখানে আছে 5 দাগ, √5 প্লাস √3 এবং √6 প্লাস √2 এর মধ্যে কোনটি বড়? তাহলে এর মধ্যে √5 প্লাস √3 আছে, √5 প্লাস √3 আর √6 প্লাস √2 এর মধ্যে কোনটা ছোট আর কোনটা বড় সেটা বলতে হবে। তো আমরা লিখতে পারি, একটা রুট দিলাম, দিয়ে √5 প্লাস √3 তার হোল স্কয়ার লিখলাম, এটা সমান দিয়ে এখানে সমান তাই √6 প্লাস √2 তার হোল স্কয়ার। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে ভেঙে দেবো। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমি একটু একবারে লিখব। এখানে 5 স্কোয়ার করলে 5, √3 স্কোয়ার করলে 3, 5 আর 3 মিলে 8 হলো। এটা √5 স্কোয়ার করলে 5, √3 স্কোয়ার করলে 3, 5 আর 3 8, প্লাস 2, 3 5 15, তাহলে √15। আর এটা যদি দেখি, এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানেও আমি একটা স্টেপ জাম্প করব, যে √6 হোল স্কয়ার মানে 6, √2 হোল স্কয়ার মানে 2, 6 আর 2 8 প্লাস 2 √6 দেখুন 12। তাহলে দেখতে পাচ্ছি, দেখো এখানে √15 আছে, এখানে √12 আছে, এটা বড় নিশ্চয়ই। তাহলে এখানে √15 ইজ গ্রেটার দেন √12, অতএব এটা বড়, √5 প্লাস √3 ইজ গ্রেটার দেন √6 প্লাস √2। এরপর 6 দাগ আছে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান ও তাদের উচ্চতার অনুপাত, আয়তন সমান আছে, উচ্চতার অনুপাত আছে 1:2, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে একটির ব্যাসার্ধ x আর অন্যটার ব্যাসার্ধ y ধরে নিলে আমরা x আর y এর অনুপাত সহজে পাবো। এখানে দুটি লম্ববৃত্তাকার চোঙ বলা আছে, আয়তন সমান বলা আছে। তাহলে চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে x এবং y, এটা ধরতে হবে। মনে করি চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে x ও y একক। আর এখানে কি আছে, উচ্চতা অনুপাত 1:2 দেওয়া আছে, তাহলে উচ্চতা ধরে নিই, উচ্চতা
এবং উচ্চতা যথাক্রমে 1h ও 2h একক। তাহলে এখানে 1টা না দিলেও 1 আছে আমরা ধরে নিই, সেই জন্য 1টা লিখে নিই। তাহলে আয়তন সমান ইহাদের আয়তন সমান। তাহলে চোঙের আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ। আমরা জানি যে আয়তন সমান, সূত্রটা লিখে দিই এখানে, আয়তন সমান পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই দিলাম, আয়তন সমান, অতএব পাই আর স্কয়ার এইচ সমান পাই আর স্কয়ার এইচ। তাহলে প্রথম চোঙের ক্ষেত্রে আর সেটা হচ্ছে এক্স, এইচ সেটা হলো এইচ। দ্বিতীয় চোঙের ক্ষেত্রে ব্যাসার্ধ আর সেটা হবে ওয়াই এবং এটা হবে 2h। এখন আমাকে এক্স বাই ওয়াই অর্থাৎ এক্স ও ওয়াই এর অনুপাত বের করতে হবে। পাই পাই দুই দিক দিয়ে কেটে দিতে পারি, তাহলে এটা হচ্ছে এইচ এক্স স্কোয়ার, এখানে 2h ওয়াই স্কোয়ার। আমাকে এক্স বাই ওয়াই আনতে হবে, তাহলে উভয় পক্ষকে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করা যাক। এক্স স্কোয়ার আছে, আমাকে নিচে ওয়াই আনতে হবে, তাহলে ওয়াই স্কোয়ার লিখলাম। ডান দিকে 2h ওয়াই স্কোয়ার, ডান দিকেও ওয়াই স্কোয়ার লিখেছি, কিন্তু এখানে এইচ এখনো আছে, তাহলে এইচ ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করেছি বাদিককে, ডান দিকেও এইচ ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইচ কেটে গেল, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার থাকছে, এখানে এইচ কেটে দিলাম, ওয়াই স্কোয়ার কেটে দিলাম। তাহলে পড়ে থাকবে, দেখো, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান 2, এক্স বাই ওয়াই উভয় দিকে বর্গমূল করছি, তাহলে √2। তাহলে অতএব এক্স ইজ টু ওয়াই সমান √2/1 অর্থাৎ √2:1। তাহলে এটা হলো ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। আচ্ছা, সাথে আছে tan θ প্লাস cot θ সমান 2 হলে tan স্কয়ার θ প্লাস cot স্কয়ার θ প্লাস cot টু দি পাওয়ার 7 θ এর মান বের করো। তাহলে tan θ প্লাস cot θ সমান 2। এই অঙ্কটা অত্যন্ত সোজা, কারণ আমরা এই টাইপের অঙ্কগুলো অন্যভাবে দেখি যে a প্লাস 1/a সমান 2 হলে a প্লাস 1/a সমান 2 হলে a এর মান কত, ঠিক সেই টাইপের অঙ্ক। অর্থাৎ এটা এরভাবে দেওয়া থাকে, এটা সমান 2 হলে a টু দি পাওয়ার 2025 প্লাস 1/a টু দি পাওয়ার 2025 এর মান কত, এইভাবে দেওয়া থাকে অঙ্কটা। তো যাই হোক, এখানে tan দিয়ে দেওয়া আছে আর cot দিয়ে দেওয়া আছে, তো আমরা জানি tan সমান 1/cot। তো এটা হলো 4/7, 4/7। তাহলে 4-এর সাথে কি আছে, 4-এর সাথে আছে tan θ প্লাস cot θ, এটা সমান 2, বা আমরা লিখতে পারি tan θ আর cot θ এর জায়গাতে আমরা 1/tan θ লিখতে পারি, কারণ cot θ সমান 1/tan θ, এটা সমান 2। এখন এই নিচে যে tan θ আছে, নিচের tan θ কে সরানোর জন্য উভয় পক্ষকে tan θ দিয়ে গুণ করব। তাহলে tan θ ইন্টু tan θ প্লাস 1/tan θ, বাদিকটি গুণ করলাম। এবার ডান দিকে 2 আছে, তার সাথে tan θ গুণ করব, দুই দিকে tan θ গুণ করছি। তো tan θ tan স্কয়ার θ প্লাস tan θ এর সাথে গুণ করলে tan θ ইন্টু 1/tan θ সমান 2 tan θ, বা tan θ কেটে দিলাম, তাহলে tan স্কয়ার θ প্লাস এখানে 1 থাকছে সমান 2 tan θ, বা tan স্কয়ার θ, এবার এটা লিখব -2 tan θ, মাইনাস হয়ে গেল, সমান চিহ্ন বাদিকে লিখলাম বলে প্লাসটা, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা জানি, সেটা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই রাশিমালাটিকে ঠিক এইভাবে সাজাবো আমরা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান 0। তাহলে দেখো এই প্রান্তে tan স্কয়ার থিটা আছে, তাহলে আমরা tan থিটা তার হোল স্কয়ার লিখতে পারি, অর্থাৎ a সমান tan থিটা। এখানে 1 আছে, তাহলে 1 এর হোল স্কয়ার লিখতে পারি, তাহলে b সমান 1। তাহলে b এর জায়গাতে 1 বসাই, এই জায়গাতে tan থিটা বসাই। এর জন্য এটা 2 tan থিটা, এখানে 2 1 কে 2 tan থিটা, একটা এখানে, অর্থাৎ উপর লাইনে যা কিছু ছিল নিচের লাইনে ঠিক তাই লিখেছি, কেবল রূপ পাল্টে
আমরা এটাকে এই আকারে লিখেছি। তো এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই সূত্রের আকারে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি, যেখানে a সমান tan থিটা, b সমান 1, তাহলে পেলাম tan থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা সমান 0 লিখতে পারি, বা হোল স্কোয়ার না দিয়ে বর্গমূল করে দিলে tan থিটা মাইনাস 1 সমান, বাদিকে বর্গমূল করেছি ডান দিকেও বর্গমূল করতে হবে √0, তাহলে সেটা 0ই হয়, তাহলে পেলাম tan থিটা মাইনাস 1 এটা ইজ ইকুয়াল টু 0, বা tan থিটা সমান একটা সমানচিহ্ন ডান দিকে লিখব, অর্থাৎ tan থিটা সমান 1, অতএব tan স্কয়ার থিটা, এখানে আছে tan স্কয়ার থিটা, তারপরে cot টু দি পাওয়ার 7 থিটা এর মান বের করতে হবে। তাহলে এটা tan থিটা তার হোল স্কয়ার লিখছি, এটা 1/10 টু দি পাওয়ার 7 থিটা, তো সমান tan থিটা তার হোল স্কয়ার প্লাস 1/10 থিটা টু দি পাওয়ার 7, tan থিটার মান 1, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 এর 1, tan থিটার মান 1 টু দি পাওয়ার 7, 1 স্কোয়ার করলে 1 হয়, 1/1 করলে 1, 7 খানে 1 গুণ করলে 1, তাহলে এটা ইজ ইকুয়াল টু 2। তো এটা হলো 8 দাগ। এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর উপর ডিওই এমন বিন্দু যে ডিই সমান্তরাল বিসি, এডি বাই বিডি সমান 3/2, তবে ডিই বাই বিসি এর মান নির্ণয় করো। তো এখানে এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, এবি আর এসি এর মধ্যবিন্দু এর ওপর ডি ওই এমন বিন্দু যেন এডি, তাহলে এবি এর উপর ডি একটা বিন্দু মনে করলাম এখানে, আর এসি এর উপরে ই একটা বিন্দু মনে করলাম এখানে, তাহলে ডি সমান্তরাল বিসি হয়, ডি আর বিসি সমান্তরাল। আমি বিন্দুটা কোথায় হবে আন্দাজ করতে পারছি না, সেই জন্য আবছা করে ডাক দিলাম, এটা একটা সমান্তরাল হবে এডি বাই বিডি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এরকম জায়গাতেই হবে মোটামুটি, এটা ডি এটা ই, এডি আর বিডি এটা 3/2, এডি বাই বিডি সমান 3/2 দেওয়া আছে, এডি বাই বিডি 3/2 দেওয়া আছে, ডিই আমাকে বের করতে হবে, ডিই বাই বিসি এটা সমান কত সেটা বলতে হবে। তো এখানে আছে এডি বাই বিডি, এডি আর বিডির অনুপাত দেওয়া আছে। তাহলে আমরা জানি যে এই যে ত্রিভুজ এ বিসি আর এডিই এটা বের করতে হবে, তাহলে আমরা জানি এ বিসি ও ত্রিভুজ এ ডিই সদৃশকোণী, কারণ কি এর সমান্তরাল, সেই জন্য এই ছোট ত্রিভুজটা বড় ত্রিভুজটা সদৃশকোণী হবে। সদৃশকোণী যখন, অতএব ইহাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি, অতএব এই যে দেখো এখানে ডিই বাই বিসি এই দুটো বাহুর অনুপাত, এর এবি এই এডি আর এবি এর অনুপাতের সাথে সমান হবে এডি বাই এবি। তো এটার মানেই বের করতে হবে আমাদের এডি বাই এবি। আচ্ছা, এডি বাই এবি আছে, তাহলে এডি আর এবি এখন এখানে লিখতে পারি আমরা যে, আচ্ছা এর মানটা যদি বের করতে পারি তাহলে হয়ে গেল। তো এখান থেকে আসি এডি বাই বিডি, এখানে আসি, এখানে দেখতে পাচ্ছি যে এডি আর বিডি যোগ করলে আমরা এবি পাচ্ছি, তাহলে উভয় পক্ষকে যদি 1 যোগ করি উভয় পক্ষের সাথে, এডি
বাই বিডি প্লাস 1 সমান 3/2 প্লাস 1, তাহলে বাদিকটা হলো বিডি, এখানে 1 এবং বিডি এর লসাগু বিডি, বিডি দিয়ে বিডিকে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে এডিকে গুণ, তাহলে এডি প্লাস এখানে বিডি সমান 2 1 2 2 1 2 2 3 5, তো এটা 5 2, তাহলে এখানে পাই এডি বিডি অর্থাৎ এবি পেলাম, এবি বাই বিডি সমান 5 2, এটা মাথায় রাখতে হবে। আমরা পেলাম এবি বাই বিডি সমান, না এখানে পেলাম, আচ্ছা বিডি ছিল, আচ্ছা এখানটায় একটু ভুল করলাম, তো যাই হোক আমি এখানে করছি আলাদা করে, শর্ট করতে গিয়ে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা পাই আবার প্রথমে লেখা আছে এডি বাই বিডি সমান 3/2, যদি উল্টে লিখি বিডি বাই এডি সমান 2/3। এবার উভয় পক্ষের সাথে 1 যোগ করব, তাহলে বিডি বাই এডি, কারণ আমি এটা আনতে চাইছি, প্লাস 1 সমান 2/3 প্লাস 1। এবার নিচেরটা হবে দেখো এডি লসাগু, তাহলে উপরে হবে বিডি প্লাস এডি, আর এখানে 3 লসাগু, উপরে হবে 2 প্লাস 3। বিডি আর এডি ছবিতে দেখো, বিডি আর এডি যোগ করে আমরা এবি পাই, তাহলে উপরটা অ্যাকচুয়ালি এবি আর নিচে অ্যাকচুয়ালি এডি সমান 5/3, উল্টে লিখলে পাই এডি বাই বিডি সমান 3/5, তাহলে এডি বাই বিডি সমান 3/5, অর্থাৎ এটাও 3/5, অতএব ডিই বাই বিসি এটা সমান 3/5, তাহলে এটা উত্তর হলো 3/5, এইখানে আমরা 3/5 লিখতে পারি। তো 8 হয়ে গেল। 9 একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50%, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত কত হবে। তাহলে এখানে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ ধরে নিয়ে অঙ্কটা সহজে করা যাবে। মনে করি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এ একক, অতএব ঘনফল বা আয়তন সমান এ কিউব ঘন একক। 50% কমালে বাহুর দৈর্ঘ্য হয় সমান এ মাইনাস এ ইন্টু 50%, অর্থাৎ 50/100 একক সমান এ মাইনাস 5 একে 50 একে 50, 50 দুগুণ 100, অর্থাৎ এ বাই 2 একক সমান 2 লসাগু 2a মাইনাস এ একক সমান এ বাই 2 একক। অতএব আয়তন সমান এ বাই 2 তার হোল কিউব ঘন একক সমান এ কিউব, আর এটা 8, 2 দুগুণ 4, 4 দুগুণ 8 ঘন একক। তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তন অনুপাত এ কিউব ছিল আগে, পরে হয়েছে এ কিউব বাই 8, যেহেতু নিচে 8 আছে তাহলে আমি এ কিউব তার সাথে 8 গুণ করব, আর এখানে আছে এ কিউব বাই 8, এদিকেও 8 গুণ করব, তাহলে 8 8 কেটে দিলাম, তাহলে সমান 8 এ কিউব ইজ টু এ কিউব। এবার এ কিউব দিয়ে ভাগ করলে এটা হলো 8:1, তাহলে অনুপাতটা হচ্ছে 8:1। 10 দিকে আছে যদি সাইন 2x মাইনাস 30 ডিগ্রি সমান কস 2y প্লাস 30 ডিগ্রি হয়, তবে tan x প্লাস y এর মান কত। এখানে আছে সাইন 2x মাইনাস 30 ডিগ্রি সমান
cos 2y প্লাস 30 ডিগ্রি, এটা আছে। তাহলে আমরা কসকে সাইন করতে পারি, তবে এই কোণটাকে পাল্টে ফেলতে হবে, 90 ডিগ্রি মাইনাস এটা হবে, তাহলে সমান কস 90 ডিগ্রি মাইনাস 2y প্লাস 30 ডিগ্রি এটা। তাহলে সাইনটিকে কস, এই কসটাকে আমি সাইন করে দিলাম, সেই জন্য কোণটা চেঞ্জ হয়ে গেল। তাহলে কি পেলাম? তাহলে পেলাম সাইন 2x মাইনাস 30 ডিগ্রি সমান এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস ওয়াই মানে 2y মাইনাসে প্লাসে মাইনাস 30 ডিগ্রি, তাহলে এটা সমান হচ্ছে সাইন মাইনাস 2y, 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে প্লাস 60 ডিগ্রি। তাহলে উভয় পক্ষ থেকে সাইন সাইন যদি তুলে দিই বা উভয় পক্ষ তুলনা করি, তাহলে 2x মাইনাস 30 ডিগ্রি সমান পাচ্ছি মাইনাস 2y প্লাস 60 ডিগ্রি, বা 2x প্লাস 2y সমান ডান দিকে 60 ডিগ্রি, বাদিক থেকে 30 ডিগ্রি ডান দিকে নিয়ে গেলে প্লাস 30 ডিগ্রি, বা 2 কমন নিলে x প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি, বা x প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি বাই 2, এটা হলো 45 ডিগ্রি। এখন আমাকে বের করতে হবে tan x প্লাস ওয়াই সমান tan 45 ডিগ্রি, আর tan 45 ডিগ্রিতে 1 হয়, তাহলে এর মান 1। একটি বৃত্তের ব্যাস AB এবং P বৃত্তের উপর যে কোনো বিন্দু PAB 30 ডিগ্রি হলে PBA কত? তো এখানে আছে কি, একটি বৃত্তের ব্যাস AB, তাহলে বৃত্তটা এখানে এঁকে ফেলি, এটা ব্যাস AB, এটা বৃত্তের ব্যাস, এবং বৃত্তের উপর P যে কোনো একটি বিন্দু, আমি এখানে একটা বিন্দু নিলাম P, এটা P নিলাম, তাহলে তাই যদি হয় P যে কোনো একটি বিন্দু, কোণ PAB 30 ডিগ্রি, PAB এই কোণটা 30 ডিগ্রি আছে, কোণ PAB 30 ডিগ্রি, তাহলে আমাকে PBA বের করতে হবে, PBA এই কোণটা বের করতে হবে। তো আমরা এই কোণটা 90 ডিগ্রি জানি, অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এই ত্রিভুজের দুটি কোণ জানা আছে, আর একটা কোণ বের করতে হবে। ত্রিভুজ, আচ্ছা ত্রিভুজ না, কোণ APB সমান অর্ধবৃত্তস্থ কোণ, এটা সমান 90 ডিগ্রি। ত্রিভুজ ABP এর কোণ, এই কোণটা ABP, তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তার থেকে প্রথমে এই 90 ডিগ্রি বিয়োগ করলাম, তারপরে এই 30 ডিগ্রি বিয়োগ করলাম, তাহলে এটা পাবো 90 ডিগ্রি, 180 থেকে 90 বিয়োগ করলে 90 মাইনাস 30 ডিগ্রি, আর এটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। নেক্সট দেখো, নেক্সট আছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, সামেশন অফ এফ আই সমান 132 প্লাস 5k, সামেশন অফ এফ আই 20 হলে k এর মান কত হবে? তাহলে আমরা জানি যে গড় সমান সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, এটা আমরা জানি। তো এখানে দেখো, এখানে এটা সমান 8.1 বলা আছে, সামেশন অফ এফ আই এক্স আই এর মান 132 প্লাস 5k, সামেশন অফ এফ আই এর মান 20, এটা সমান 8.1, তাহলে আমি 81/10 লিখতে পারি, উভয় দিক দিয়ে 10 দিয়ে কাটাকুটি করলে 2 এবং 1, এবার যদি বজ্র গুণ করি তাহলে কি দাঁড়াবে, 1 দিয়ে 132কে গুণ, তাহলে 132 প্লাস 5k সমান 8, 2 1 কে 2, 8 2 16, 162, বা 5k ইজ ইকুয়াল টু 162 মাইনাস 132, বা 5k ইজ ইকুয়াল টু 162 থেকে 132 বিয়োগ করলে আমরা পাই 30, বা k সমান 30/5, 5 6 30, এটা সমান 6, অতএব k সমান 6। তো এটা হলো 4 দাগ কমপ্লিট হয়ে গেল।
5 দাগ থেকে আমি পার্ট 2 ভিডিওতে করব। তো পার্ট 1 ভিডিওটি এই পর্যন্ত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।